विजयी जित वाले तो बोले बल बलिनी नमामि कलिनी विपुल मलिनी मातरम वंदे मातरम। तुमि विद्या तुमि धर्म तुमि रीति तुमि मर्म त्वं हि प्राणः शरीरे बाहुते तुमि मा शक्ति हृदये तुमि मा भक्ति तुम्हारी प्रतिमा बड़ी मंदिरे मंदिरे वंदे मातरम। त्वं हि दुर्गा दशप्रहरणधारिणी कमला कमलदल विहारिणी वाणी विद्यादायिनी नमामि त्वां नमामि कमला कमला अतुला सुजला सुफला मातरम वंदे मातरम। श्यामलां सरलां सुस्मितां भूषितां धरणीं हरणीं मातरं वन्दे मातरं वन्दे मातरम्। भारत माता की जय। आज 16 আগস্ট 2024 সাল এমন একটি তাৎপর্যপূর্ণ দিন যে দিনে আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন উপাধি প্রাপ্ত বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 2018 সালের আজকের দিন অর্থাৎ 16 আগস্ট ওনার মৃত্যু হয়েছিল। সেই হিসাবে এই বছর 2024 সাল সপ্তম মৃত্যু দিবস উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ বিভিন্ন জেলার রাজ্যের এবং মণ্ডল স্তরে এমনকি বুথ স্তর পর্যন্ত আজকের এই দিনটি যথেষ্ট মর্যাদার সঙ্গে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করবার যে বিষয়, ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছি। আমার বাড়িতেও সকালে শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীকে তার প্রতিকৃতিতে মাল্যদান করেছি এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। কিন্তু আজকের আমি এখন যে ওনার সম্বন্ধে বক্তব্য রাখতে যে টাইমে করছি, এই টাইমটা সকালেই করা উচিত ছিল,
যেহেতু পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি ছিল, পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সাতগেছিয়া বাজারে হিন্দু জাগরণ মঞ্চের যৌথ উদ্যোগে আজকের আরেকটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতেও আমি অংশগ্রহণ করেছি। ওখানে সেই কর্মসূচি শেষ হওয়ার পর আমি বাড়ি এসে আজকে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দু চার কথা বলার যে বিষয়টা, সেটা সকালে করে উঠতে পারিনি। তাই ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনটি এমন একটি তাৎপর্যপূর্ণ দিন। একদিকে প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ৭ম মৃত্যু দিবস, অপর দিক দিয়ে আজকের দিনেই 1946 সালের 16ই আগস্ট কলকাতার বুকে যে মধ্যযুগীয় বর্বরতা পুরোপুরি হিন্দু জাতির উপরে এক পৈশাচিক নিদর্শন, অতীতের সেই ঘটনা অনেকেই জানেন, কিন্তু আজকে সেই ঘটনার প্রাসঙ্গিকতা এই জন্যে আছে 1946 সালের 16ই আগস্ট হিন্দু নিধন যজ্ঞ যে হয়েছিল, সেই হিন্দু নিধন যজ্ঞে প্রয়াত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বঙ্গেশ্বর জ্যোতিবাবুর লিখে যাওয়া ডায়েরি থেকে যে তথ্য আমরা জানতে পেরেছি, যদিও সেই তথ্য সঠিক নয়, উনি ওনার ডায়েরিতে তৎকালীন সময়ে লিখে গিয়েছিলেন প্রায় 20,000 নরনারী, বিশেষ করে হিন্দুদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এমন ঘটনা শুধু কলকাতাতেই নয়, কলকাতায় এই ঘটনাকে বলা হতো গ্রেট ক্যালকাটা কিলিং। এর সঙ্গে সঙ্গে বাংলাদেশের নোয়াখালী, চট্টগ্রাম, ঢাকা, ফরিদপুর, এইরকম বহুত জেলা জুড়ে হিন্দু নিধন যজ্ঞ চলেছিল। সেই হিন্দু নিধন যজ্ঞে এমন দৃষ্টান্ত আছে, বাবার সামনে তার মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, বাবার সামনে মেয়েকে, দাদার সামনে বোনকে, এইভাবে নৃশংস মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন বাংলাদেশেও ঘটেছিল, আমাদের পশ্চিম বাংলাতেও 1946 সালের সেই গ্রেট ক্যালকাটা কিলিং এর মাধ্যমে গোটা পশ্চিম বাংলায় রক্তের বন্যা বয়ে গেছে। সারি সারি মৃতদেহ, সেই মৃতদেহ সৎকার করবার লোক ছিল না, সেই মৃতদেহ পচে গলে শিয়াল শকুন ছিঁড়ে ছিঁড়ে মাংস খাচ্ছে। এ দৃশ্য আজকের প্রজন্মের মানুষ দেখেনি, কিন্তু ইতিহাস সাক্ষী সেই ঘটনার পুনরাবৃত্তি আজকে নতুন করে বাংলাদেশের আবার শুরু হয়েছে। সেই বাংলাদেশে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য করেছে। তার কারণ তার জীবন সংশয়ের মধ্যে পড়েছিল, পালিয়ে আসতে বাধ্য হয়েছে। বলা হচ্ছে যে উনি নাকি পদত্যাগ করেছেন, কিন্তু আজকে উনি স্বীকারোক্তি করছেন উনি পদত্যাগপত্র
দেননি, সেই শেখ হাসিনা এমন একটা দাবানলের মধ্যে দিয়ে বাংলাদেশ পরিত্যাগ করে আশ্রয় নিয়েছে আমাদের ভারতবর্ষের আমাদের যোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর সান্নিধ্যে আজকে শেখ হাসিনা আশ্রয় নিয়েছে। আমার প্রশ্ন করতে ইচ্ছা জাগে তথাকথিত ধর্মনিরপেক্ষবাদী বুদ্ধিজীবীর দল, আমার প্রশ্ন করতে ইচ্ছা জাগে সুডো সেকুলারিজমে বিশ্বাসী যে সমস্ত রাজনৈতিক দল, যে সমস্ত বুদ্ধিজীবীর দল কলকাতার বুকে রিজওয়ানুর রহমান হত্যা মামলায় গোটা কলকাতার রাজপথকে অচল করে দিয়ে হাজার হাজার বুদ্ধিজীবী সিনেমা জগতের নায়ক নায়িকারা পথে নেমেছিলেন, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেছিলেন রিজওয়ানুর রহমানের মৃত্যুর জন্যে আপনারা দাবি করেছিলেন। আর আজকের এই ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু নরনারী আজকে অগ্নিসংযোগের মাধ্যমে মা বোনদের সম্ভ্রম নষ্ট করে আজকে যে তাণ্ডব লীলা চলছে, বাংলাদেশের সরকারের আওয়ামী লীগের সদস্যদের খুঁজে খুঁজে বার করে তাদেরকে এমন নৃশংসভাবে হত্যা করে সেই রেল স্টেশনের যে ওভারব্রিজ, সেই ব্রিজের নিচে তাদের মৃতদেহ দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার দৃশ্য আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। সোশ্যাল মিডিয়া এমন অনেক কিছু ঘটনা, যে ঘটনাগুলো সোশ্যাল মিডিয়া ভালো মতো করে প্রচার করতে পারছে না, কারণ আজকের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোরহাত করে অনুরোধ করেছেন যে বাংলাদেশের এই ঘটনার পর কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোনো পোস্ট করবেন না, এই নিষেধাজ্ঞা জারি করেছেন। আমার প্রশ্ন করতে ইচ্ছা জাগে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তথাকথিত ধর্মনিরপেক্ষবাদী যে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের পক্ষে সওয়াল করে ভোট বৈতরণী পার করবার জন্য যারা ব্যাপকভাবে অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছেন, ব্যাপকভাবে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটিয়ে ভোট বৈতরণী পার করবার জন্যে যে নোংরা রাজনীতির খেলা খেলেছেন, আমার প্রশ্ন করতে ইচ্ছা জাগে আজকে বাংলাদেশের যে নারকীয় তাণ্ডব চলছে, হাসিনাকে চলে আসতে বাধ্য করেছে, এই নিয়ে এই সমস্ত ধর্মনিরপেক্ষবাদী কোনো রাজনৈতিক দলের নেতার কোনো বিবৃতি এখনো পর্যন্ত আসেনি কেন? এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো অবিজেপি রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি, অথচ বাংলাদেশে এই পৈশাচিক তাণ্ডব চলার পরে এই পশ্চিমবাংলায় বসবাসকারী বাংলাদেশ থেকে এসে এখানে চাকরি বাকরি ব্যবসা করে জীবন জীবিকা করছে এই ধরনের জামাতের সহযোগী বেশ কিছু মুসলমান কলকাতার বুকে তারা মিছিল করেছিল, বিজয় উৎসব করেছিল। কেন তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে? কেন তারা কলকাতার বুকে বাংলাদেশের এই তাণ্ডবের সপক্ষে তারা মিছিল করতে এই রাজ্য সরকার তাদেরকে সাহায্য করেছে? আর হিন্দুদের কোনো আলাপ আলোচনা, তাদের মিছিল মিটিং সমাবেশ করবার জন্য নিষেধাজ্ঞা জারি করে তিনি বাংলাদেশকে পরোক্ষে সাপোর্ট করে যাচ্ছেন। তাই ধিক্কার জানাই, এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছি। উনি এমনই নির্লজ্জ বেহায়া একজন মুখ্যমন্ত্রী, ওনার অনেক আগেই পদত্যাগ করবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনৈতিকগতভাবে উনি এত দুর্নীতি করেছেন,
এত নোংরামি করেছেন। বিজেপির আজকের ডেট পর্যন্ত প্রায় 300 কার্যকর্তার জীবন নিয়ে হোলি খেলেছেন। বিজেপির এই ভোট পরবর্তী 2021-এর নির্বাচনে 2রা মের পর হিন্দুদের বাড়ি, বিজেপি কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ করে ব্যাপকভাবে লুট সন্ত্রাস চালিয়ে নোংরা রাজনীতি করেছে। এই লোকসভা নির্বাচনেও বহু বিজেপি কার্যকর্তা আশ্রয় নিতে বাধ্য হয়েছে আমাদের রাজ্য অফিসে এবং বিভিন্ন ত্রাণ শিবিরে। তারা আশ্রয় নিয়ে তাদের জীবন বাজি রেখে তারা ঘর ছাড়তে বাধ্য হয়েছে। কেন কেন এই দ্বিচারিতার রাজনীতি? তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের এই যে একদিকে যেমন রাষ্ট্রীয় শোক, অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে আমরা তাকে যেমন শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি, তার পাশাপাশি কলকাতায় যে 1946 সালের 16ই আগস্ট বাংলা বাঁচাও যে অভিযান, সেই কর্মসূচি 16ই আগস্ট আমাদের প্রতিটি বিজেপি কার্যকর্তার কাছে একটা নির্ধারিত কর্মসূচি আমরা অতীতে পালন করেছি। কিন্তু আজকের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের এই ঘটনার আবর্তে, আজকে সমস্ত কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আজকে এর পাশাপাশি কলকাতায় আজকে আপনারা প্রায় 1 সপ্তাহ ধরে দেখছেন আর.জি. কর হাসপাতালে একজন নার্স, তাকে বিবস্ত্র করে মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন আবার একটা দৃষ্টান্ত স্থাপন করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। সমস্ত পাপ আমি স্মরণ করিয়ে দিতে চাই। আমার বক্তব্যের মাধ্যমে যারা আমার কণ্ঠস্বর শুনবেন তাদের জন্য আমি এই বার্তা দিতে চাই, আমি স্মরণ করিয়ে দিতে চাই। কামদুনির ঘটনা, আজও পর্যন্ত কামদুনির ঘটনার সুবিচার হয়নি। সিআইডি তদন্ত হয়েছে, জেল হয়েছে কয়েকজনের, তাদের আবার জামিন দিয়েছে, তারা ওপেন ঘুরে বেড়াচ্ছে। হাইকোর্ট রায় দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে গিয়েও এখনো তারা প্রকৃত বিচার প্রার্থীরা বিচার পায়নি। কামদুনির ঘটনা, দিল্লিতে নির্ভয়া কাণ্ড, পার্ক স্ট্রিটের ঘটনা, নারিকুলের ঘটনা, দেগঙ্গার ঘটনা, বকটুয়ের ঘটনা, এরকম অজস্র ঘটনার যে ঘটেছে তার জন্য দায়ী আমাদের আজকের মুখ্যমন্ত্রী। ওনার তত্ত্বাবধানে শুধুমাত্র যে গরু দুধ দেয় তাদের চাট খাওয়ার বার্তা দিয়ে এই বিশেষ সম্প্রদায়ের মানুষদেরকে উনি সাহায্য করে গেছেন। শেখ শাহজাহানের মতো ধর্ষক, লুটেরা, দেশদ্রোহী এইরকম শেখ শাহজাহান আজকে গোটা পশ্চিমবাংলায় প্রতিটি ব্লকে ব্লকে ছড়িয়ে গেছে। এত দুর্নীতি, এত কেলেঙ্কারিতে আকণ্ঠ নিমজ্জিত এই মুখ্যমন্ত্রী, হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, তারপরেও উনি পদত্যাগ করতে সাহস করছেন না। ওনার ভাইপো আজকে প্রমাণিত উনি জেলে যাবেন, তার সত্ত্বেও উনি হাইকোর্টে রায় দেওয়ার পরেও আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে আসছে। খুবই দুঃখের বিষয়, খুবই পরিতাপের বিষয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত আজকে বিকিয়ে গেছে। মানুষের ন্যায় এবং নিরাপত্তা এবং নিরপেক্ষ আইনি প্রক্রিয়া, তাকে পর্যন্ত জলাঞ্জলি দিয়ে এই চোর, বেঈমান, বিশ্বাসঘাতক, এই দেশদ্রোহীদের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড় একটার পর একটা রায় দিচ্ছে। আর যে রায় থেকে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে ইন্ডিজোট এবং আন্তর্জাতিক চক্রান্ত, আমেরিকা, চীন, পাকিস্তান, কানাডা, এদের ব্যাপক ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের পরিণাম
আজকে বাংলাদেশে শেখ হাসিনাকে চলে যেতে হলো। এটা নিছক ছাত্র আন্দোলনের ঘটনাটা, এটা সাজানো ঘটনা। আসল ঘটনা হলো বাংলাদেশের একটা দ্বীপ, যে দ্বীপটা পাওয়ার জন্য আমেরিকা দীর্ঘদিন ধরে একটা ষড়যন্ত্র করে এসেছে। তার কারণ সেই আমেরিকা যদি পেয়ে যায়, শেখ হাসিনা দেয়নি, সেই দ্বীপটা পেয়ে গেলে নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজ ভারতবর্ষকে পর্যদস্তু করবার জন্যে একটা স্থায়ী ব্যবস্থা করবার জন্য পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলে আসছিল। শেখ হাসিনা সেইটা গুরুত্ব দেয়নি। তার জন্য পরিকল্পিতভাবে মিডিয়াকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এই ছাত্র আন্দোলনকে পর্যন্ত আর্থিক সহযোগিতা দিয়ে তাদেরকে এই ঘটনা ঘটাতে বাধ্য করেছে। তার কারণ আজকে নরেন্দ্র মোদীকে কোনো অবস্থাতেই হেঁটে উঠতে পারছে না। সারা পৃথিবীতে নরেন্দ্র মোদী আজকে যে বাঘের বাচ্চা, সেটা তিনি বারে বারে প্রমাণ করে দিয়েছেন। আর এই লোকসভা নির্বাচনে আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে আজকে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য যে প্রধানমন্ত্রী হয়েছে, সারা বিশ্বের মানুষের কাছে একটা রক্তচাপ তৈরি হয়েছে। শত্রু রাষ্ট্র যারা রয়েছে তাদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। এত কাণ্ড করে মোদিজিকে তো আটকাতে পারা গেল না। এই ষড়যন্ত্রের শিকার এই লোকসভা নির্বাচনেও ব্যাপকভাবে ইন্ডি জোটের যে সমস্ত নেতারা, ওই রাহুল গান্ধী, অখিলেশ যাদব, তেজস্বী যাদব থেকে আরম্ভ করে কর্ণাটকের কংগ্রেসী নেতারা, এরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং যে কোনো মূল্যে মোদিজিকে হারাতে হবে। কিছুটা হলেও সফল হয়েছে। আপনাদের স্মরণ করিয়ে দিই, আপনারা দূরদর্শন দেখেন, প্রকৃত সত্য ঘটনা এই খবরগুলো আপনারা জেনেও না জানার ভান করে বসে থাকেন। ধিক্কার জানাই আপনাদের, সাধারণ মানুষকেও ধিক্কার জানাই। আপনারা জানেন উত্তরপ্রদেশে যেখানে বিজেপি 80টা লোকসভা সিটের মধ্যে প্রায় 72 থেকে 73টা লোকসভার আসন জিতবে একদম নিশ্চিত, সেখানে অখিলেশ যাদব 35টা আসন পেয়ে গেল, কংগ্রেস 6টা আসন পেয়ে গেল। কর্ণাটকে কংগ্রেস বিজেপির 10টা আসন ছিনিয়ে নিল। রাজস্থানেও কিছুটা হলেও খারাপ ফল হয়েছে। এর কারণ হচ্ছে এই আন্তর্জাতিক চক্রান্ত, ভারতবর্ষের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্যে একটা স্টেবল গভর্নমেন্ট যাতে মোদিজি তৈরি করতে না পারে। তার কারণ মোদিজি এই নির্বাচনে ঘোষণা করেছিলেন যে ইসবার 400 পার, আর পশ্চিমবাংলায় 30 থেকে 35টা আসন জেতবার যে টার্গেট দিয়েছিল, রাতের ঘুম চলে গিয়েছিল। আর পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে ছিল। সেই মতো জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টির অনুকূলে ভোট দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে ব্যাপক টাকার খেলা, এই টাকার খেলা আরও আমাদের যে 400 টার্গেট ছিল, 400 সমীক্ষকরা বলছে 400-র উপরে বিজেপি সিট পাবে। বহু নিউজ চ্যানেল দেখিয়েছে, কট্টর বিজেপি বিরোধী নিউজ চ্যানেল পর্যন্ত দেখিয়েছে বিজেপি 400-র উপরে সিট নিয়ে সরকার গড়বে। তবুও এই টাকার খেলা মানুষকে প্রলোভন দিয়ে তারা রাজনীতি করেছে। আমার ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে। আমার মনে হয় একদিকে এনডি জোট এই টাকার খেলা খেলেছে, অপর দিক দিয়ে নির্বাচন কমিশনারের আমার মনে হয় তারাও এই আর্থিক সুযোগ সুবিধার বিষয়ে নিশ্চিত করে আমি বলতে পারি তারাও এর মধ্যে নিশ্চিত জড়িত আছে। তা না হলে এই যে ওপেন লোকসভা নির্বাচনের যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী বলছে এইবার গরিবীকে
একদম সরিয়ে দেব, গরিবদের উন্নয়ন করব, চাকরি দিয়ে দেব, 8,500 টাকা করে প্রতি মাসে আপনাদের 4 তারিখে গণনা হয়ে যাওয়ার পরে 5 তারিখে আপনারা 8,500 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনাদেরকে মাসের 1 লক্ষ টাকা করে দেয়া হবে। এই যে উপঢৌকন, এই যে মিথ্যাচার, এই মিথ্যাচারের জন্য এরা গ্যারান্টি কার্ড দিয়েছে। মোদিজি গ্যারান্টি দিয়েছেন, সবকা সাথ সবকা বিকাশের জন্য গ্যারান্টি দিয়েছেন। মোদিজি দেশের উন্নয়নের জন্য, মোদিজি দেশের আর্থিক সমৃদ্ধি করার জন্যে, জিডিপি গ্রোথ যেখানে 6%, সেই জিডিপি গ্রোথকে চচ্চর করে উনি বাড়াবার জন্য যে সফল প্রয়াসগুলো নিয়েছেন, ওনাকে এটে উঠতে পারছে না। তাই মিথ্যার আশ্রয় নিয়ে এই যে ব্যাপকভাবে আর্থিক সহযোগিতা দেবার প্রচার হয়েছে, খটাখট 1 লাখ টাকা, শুধু রাহুল গান্ধী নয়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব থেকে আরম্ভ করে কর্ণাটকের কংগ্রেসী নেতারা ওপেন বক্তব্য রেখেছে যে আপনাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা করে দিয়ে দেওয়া হবে, আর 8,500 টাকা আপনাদের প্রতি মাসে ঢুকবে। যেমন দিদি এখানে লক্ষ্মী ভাণ্ডারের নাম করে 500 টাকার জায়গায় 1,000 টাকা করে দিয়েছে। এই কৌশল অবলম্বন করে তারা 8,500 টাকার লোভ দেখিয়েছে, 1 লক্ষ টাকার দেবার প্রতিশ্রুতি দিয়ে এই ভোট বৈতরণী পার করেছে। তারপরেও আজকে তারা ফুটানি মারছে। আজকে 99টা আসন পেয়ে ভাবছে যে আমরা জিতে গেছি। 240টা তো বিজেপি একা পেয়েছে, বিজেপি একা 240টা পেয়েছে। এত কিছু কাণ্ডর পরেও, আর পশ্চিমবাংলায় প্রথম 2-3 দফা যে ভোট হয়েছে, মোটামুটি ভাবে মানুষ ভোট দিতে পেরেছে। তৃতীয় দফার পর আরো যে 4 দফা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ব্যাপকভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে যেখানে অতি স্পর্শকাতর এলাকা, সেগুলো চিহ্নিত করে যে গাইডলাইন দেওয়া হয়েছিল, সেই গাইডলাইনকে ফলো আপ করতে দেওয়া হয়নি। ডিএমরা পর্যন্ত জড়িত আছে। এই রাজ্যের ডিএম প্রশাসনকে কাজে লাগিয়ে, আর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল থেকে রাজীব কুমার থেকে আরম্ভ করে তাবড় এই রাজ্য সরকারের অফিসাররা এই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে এই ভোট বৈতরণী পার করেছে শুধুমাত্র বিজেপিকে হারানোর জন্যে। আমি আমার ফেসবুকে দিয়েছিলাম, দেখে থাকবেন, যে 32 কোটি টাকা, 32 কোটি টাকা এই পুলিশ বাহিনীকে দিদি দান করলেন। কার টাকা, কিসের টাকা? পশ্চিমবঙ্গ মানুষের করের টাকা। পুলিশকে খুশি করবার জন্যে 32 কোটি টাকা পুলিশদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হলো। তার কারণ হচ্ছে যে পশ্চিমবাংলায় টিএমসি 29টা লোকসভার সিট জিতেছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের সাহায্য নিয়ে। তাই 32 কোটি টাকা পুলিশদেরকে উপঢৌকন দেওয়া হয়েছে। এই ধরনের ঘৃণ্য চক্রান্ত করে বিজেপিকে হারিয়েছে। তবুও পশ্চিমবাংলার যে নির্বাচনে পশ্চিমবাংলার জনতা জনার্দন বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। তার যে রিপোর্ট, সরকারি রিপোর্ট, সেই রিপোর্ট আপনারা দেখলেই বুঝতে পারছেন। 70টার মতো কলকাতার পৌরসভা এলাকায় বিজেপি ঢেলে ভোট দিয়েছে। পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রাম, আজকে আমার গ্রামও 3টে বুথ বিজেপি জিতেছে। এইরকম ভাবে বহু হিন্দু প্রধান গ্রাম, সেখানে বিজেপি বিপুল ভোটে তারা জিতেছে। মুসলিম প্রধান গ্রাম যারা জোর করে ছাপ্পা দিয়ে ভোট বৈতরণী পার করে একতরফা মুসলমানরা তৃণমূলকে ভোট দিয়েছে, আর কিছু ভোট সিপিএম কেটেছে। এর জন্য এই রেজাল্ট হয়েছে। বিজেপি হারেনি। 2021-এর নির্বাচনেও বিজেপি হারেনি। বিজেপি 200-র কাছাকাছি সিট পেয়েছে। কাউন্টিংয়ে ব্যাপক জালিয়াতি, আর এই লোকসভা নির্বাচনেও কাউন্টিংয়ে গিয়ে
সমস্ত খেলা খেলে দিয়েছে। আমার কেন্দ্রের প্রার্থী অসীম সরকার 7 রাউন্ড গণনা হয়েছে 12টা 1টা পর্যন্ত, তখনই 1,30,000 ভোটে উনি লিড করছেন। ডিএম পর্যন্ত এই চক্রান্তের সামিল। ডিএম যে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনারের নাম নিয়ে যে কাউন্টিং হলে কোনো খাবার দাবার নিয়ে যাওয়া যাবে না, কোনো জলের বোতল নিয়ে যাওয়া যাবে না, এই নিষেধাজ্ঞা জারি করার মধ্যে দিয়ে ভোটের একটা অস্থির বাতাবরণ তৈরি করে তারা ভোটের কাউন্টিংয়ে ব্যাপকভাবে জালিয়াতি করেছে। আমাদের কাছে প্রমাণ আছে। অসীম সরকার টিফিন করবার জন্যে কাউন্টিং হল ছেড়ে অসীম সরকারের ভাইপো ইলেকশন এজেন্ট, আমাদের বিজেপির কাউন্টিং এজেন্ট যারা ছিল তারা টিফিন করবার জন্য একটু বাইরে গেছে, তারপরে লক করে দেওয়া হয়েছে। ওই কেন্দ্রীয় বাহিনীকে দিয়েই দরজা বন্ধ করে দিয়ে বিজেপির কোনো এজেন্ট, এমনকি ইলেকশন এজেন্টকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। লক করে দিয়ে ওপেন কাউন্টিংয়ের খেলা এরা খেলে নিয়েছে। অসীম সরকারকে এমন কথা বলা হয়েছে যে আপনি এখান থেকে চলে যান, আপনি জিতলেও সার্টিফিকেট পাবেন না, আপনার লাশ বাড়ি যাবে, প্রাণের মায়া থাকলে আপনি এখান থেকে চলে যান। অসীম সরকারকে গান গাইতে বাধ্য করেছে। কাউন্টিং হল থেকে বেরিয়ে আসার পরেও তাকে গান গাইতে বাধ্য করা হয়েছে এবং তাকে ওই পুলিশ গাড়ি গিয়ে কালনায় রাত্রে পৌঁছে দিয়ে এসছে। এই ঘটনা অসীম সরকার তার ভিডিওর মাধ্যমে লাইভ ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই জিনিস তিনি দেখিয়েছেন। আমার কাছেও তার সেই ক্লিপিংস আছে। তো এই হয়েছে সার্বিক পরিস্থিতি। তাই এই সমস্ত ঘটনাও আজকে বলবার জন্যে আমি প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু দিবস, অপর দিক দিয়ে বাংলাদেশের ওই যে নারকীয় তাণ্ডব, তার পাশাপাশি কলকাতায় যে আরজিকর হসপিটালে যে নারকীয় কাণ্ড, আজকে একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে গেছে। সারা রাত জেগে মহিলারা মিছিল করছে, পাহারা দিচ্ছে। গতকাল পরশু পাহারাটি হসপিটালেও নার্স থেকে ডাক্তাররা পর্যন্ত রাস্তায় নেমেছে। এই ডাইনি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা সোচ্চার হয়েছে। আমরাও আজকে সাতগেছিয়ায় হিন্দু জাগরণ মঞ্চ থেকে আমরা ধিক্কার জানিয়ে এসেছি। বিশাল মিছিল এবং মিছিলের পরে সাতগেছিয়া চৌমাথায় আমাদের যে পথসভা ছিল সেই বক্তব্য আমি সেখানেও রেখেছি। যদিও আমার সেখানে বক্তব্য রাখবার মতো সূচনা ছিল না, কিন্তু আমাদের যে ওই এলাকার দায়িত্বে থাকা যে নেতা, উনি বললেন যে দাদা আপনিই শুরু করুন, আমার বলার কথা নয়। আমি মানসিকভাবে প্রস্তুতি ছিলাম না, যেহেতু আমার নাম ঘোষণা করে দিয়েছে তাই আমি সাতগেছিয়া বাজারে আমি বক্তব্য রাখতে বাধ্য হয়েছি। তারপরে হিন্দু জাগরণ মঞ্চের দুজন নেতা বক্তব্য রেখেছে। সেই সাতগেছিয়ার ঘটনা আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব। আর সর্বোপরি এই বার্তা সমস্ত হিন্দু জাতির কাছে, হিন্দু ধর্মের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের উদ্দেশ্যে এই বার্তা দিলাম যে আর ঘুমিয়ে থাকবেন না, ঘুমিয়ে থাকবার দিন শেষ হয়ে গেছে। আজকে আপনাদের আমি আবার একবার স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা কি জানেন যে ইসরায়েল রাষ্ট্র আজ থেকে প্রায় 1996-97 সালের যে স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ইসরায়েলে ইহুদিদের লোক সংখ্যা ছিল তৎকালীন সময়ে 29 লক্ষ লোক সংখ্যা। সেই ইসরায়েলকে পর্যুদস্ত করবার জন্যে প্রায় 20 কোটি মুসলিম শাসিত রাষ্ট্রের মানুষ এদের ওপরে ব্যাপক অত্যাচার করেছে, দেশ ছাড়া করেছে। সেই ইহুদিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন
রাষ্ট্রে তারা আত্মগোপন করে আত্মরক্ষার জন্যে আজকে যেমন বাংলাদেশ থেকে লাখে লাখে হাজারে হাজারে, পাকিস্তান থেকে হাজারে হাজারে হিন্দু শরণার্থী, হিন্দুরা বাধ্য হচ্ছে মান সম্মান বাঁচানোর জন্য চলে আসতে, সেই রকম ইহুদিদের ওপরে ওই প্যালেস্তাইনি বর্বর আক্রমণ ইহুদিদেরকে বাধ্য করেছিল। কিন্তু আমি এই কথা এই জন্য বললাম, বিশেষ করে আমার বিজেপির কার্যকর্তা এবং সাধারণ মানুষ, যে কোনো রাজনৈতিক দলের নেতা আমার বক্তব্য শুনুন, কিন্তু এইটা উপলব্ধি করুন, যেখানে 29 লক্ষ লোক সংখ্যার একটি রাষ্ট্র, পশ্চিমবাংলার 2টো লোকসভার যে ভোটার আছে, সেই ভোটারের লোক সংখ্যা একটা রাষ্ট্রের ইহুদিদের, ইসরায়েলের, তারা কিন্তু শপথ নিয়েছে, তারা উদ্বাস্তুর জীবন ধারণের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রে তারা প্রাণে বেঁচেছে, কিন্তু জীবনে শপথ নিয়েছে আমরা দেশে ফিরব, জেরুজালেমে যাব এবং আমাদের ধর্ম, আমাদের জাতীয়তাবোধকে উদ্বুদ্ধ করে আমরা সংগঠিত হয়ে আবার আমরা রুখে দাঁড়াবো। আর আজকের দিনে সেই ইসরায়েল সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। গাজায় যে ইসরায়েলি হানা আপনারা দেখেছেন এই গত কয়েক মাস আগে, একদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, অপর দিক দিয়ে গাজার ভূখণ্ডে ইসরায়েলি তাণ্ডব, ইসরায়েল মাথা নত করেনি, তারা বুঝিয়ে দিয়েছে কত বড় শক্তিশালী এবং দেশাত্মবোধে উদ্বুদ্ধ একটি রাষ্ট্র। আজকে বিশ্বের বহু রাষ্ট্রনায়কদেরকে বুঝিয়ে দিয়েছে জাতীয়তাবোধ কি জিনিস, সেটা ইসরায়েল থেকে শিক্ষা নিন। আমাদের পশ্চিমবাংলায় যারা বাংলাদেশ থেকে মুসলিম দ্বারা অত্যাচারিত হয়ে মা বোনেদের মান সম্মান লুণ্ঠিত করে ভিটে মাটি ছেড়ে দিয়ে এ দেশে চলে এসেছে, তাদের সেই জাতীয়তাবোধ নেই। তারা ভাবে না যে আমরাও দেশে ফিরে যাব, আমরাও এর বদলা নেব, আমরাও রুখে দাঁড়াবো। আজকে যেখানে 28% হিন্দুর বসবাস ছিল বাংলাদেশে, 14% হিন্দুদের বাস ছিল পাকিস্তানে, সেই পাকিস্তানে আজকে 2% হিন্দুও নেই। বাংলাদেশেও সেই একই অবস্থা, আজকে 2%-এর ওপরে হিন্দু নেই। এই যে বিতাড়িত, এই যে তাদেরকে অত্যাচারিত, জীবন সংশয়ের মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে, এরা শুধু বড়জোর বলবে যে কৃষ্ণের গান করবে, হরে কৃষ্ণ করবে, আর 5 জন বাংলাদেশি এক জায়গায় জড়ো হলে তারা বলবে আমার ওখানে সুপারি গাছের বাগান ছিল, নারকেল গাছের বাগান ছিল, ইলিশ মাছের, পদ্মার ইলিশের গল্প কইতে থাকে। কিন্তু নিজের দেশে যাদের দ্বারা অত্যাচারিত হয়ে আমরা বিদেশে পরভূয়ে অন্য রাষ্ট্রে বাস করছি, নিজের দেশে ফিরে যাওয়ার সংকল্প তারা নিতে পারে না। তাই দায়িত্বহীন ভাষায় তাদেরকেও আমি এই বার্তাটা দিলাম যে আপনারাও মনে প্রাণে হিন্দুদেরকে সংগঠিত করুন এবং রুখে দাঁড়ানোর জন্যে আগামী দিনে অস্ত্র ধারণ করতে হবে। প্রতিটি হিন্দু পরিবারকে অস্ত্র ধারণ করতে হবে, নিস্তার নেই। আজকে তারা যেমন আপনাদের মারছে, দেশ ছাড়া করছে, পাল্টা মার দিতে আরম্ভ করুন। বাচাধনরা কুকুরের মতো পালিয়ে যাবে। পশ্চিমবাংলাতেও সেদিন আসছে, পশ্চিমবাংলাতেও শুরু হবে। ধৈর্য ধরুন, পাল্টা মারের ব্যবস্থা পশ্চিমবাংলাতেও হবে। ওই রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে ভোট বৈতরণী পার করার দিন এইবার সমূলে উৎপাটন হবে। তার জন্য রাস্তা তৈরি হচ্ছে, হিন্দু জাগছে। এই লোকসভা নির্বাচনের 75% হিন্দু
আজকে এই লোকসভা নির্বাচনে প্রমাণ করে দিয়েছে। আর দিদির দলের ভোটও পেয়েছে 14 থেকে 15%, তৃণমূল ভোট পেয়েছে, আর বিজেপি 70% মানুষের মধ্যে প্রায় 55-56% মানুষ আজকে বিজেপিকে ভোট দিয়েছে। তাই দিদির রাতের ঘুম চলে গেছে। এক সময় প্রচার করা হতো শহরাঞ্চলে বিজেপির ভোট নেই, আর এই লোকসভা নির্বাচনে হিন্দুরা ঢেলে ভোট দিয়েছে। তাই বলছি বিজেপি হারেনি, আর মাত্র 2%, 3% হিন্দু সংগঠিত হলে পরেই 2026-এর বিধানসভা নির্বাচনে এর পরিণাম আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।